বাংলাদেশের ৮ জন নারী লেখক তুলে এনেছেন বাংলাদেশের অতীত থেকে বর্তমান সময়ের নারী লেখকদের জীবনের গল্প, লেখার ধরন এবং লেখার গল্প। সেই গল্প নিয়েই পাঞ্জেরির নতুন বই অতীত থেকে অধুনা। সেই বই এবং বইয়ের পেছনের গল্প নিয়েই পাঞ্জেরি বইয়ের বৈঠক, পাওয়ার্ড বাই pbs.com.bd। কেমন ছিল বাংলাদেশের অতীতের নারী লেখকেরা, কেমন ছিল তার লেখার ধরন, কিংবা কেমন ছিল তাদের জীবনের গল্প, এই সব কিছু নিয়ে বিশেষ একটি বই অতীত থেকে অধুনা। বাংলাদেশের নারী লেখকদের এইসব গল্প নিয়েই বই প্রকাশ করেছে পাঞ্জেরি পাবলিকেশনস। অতীত থেকে অধুনা এবং তার পেছনে যে সম্পাদকরা কাজ করেছেন তাদের গল্প নিয়েই আজকের পাঞ্জেরি বইয়ের বৈঠক, পাওয়ার্ড বাই pbs.com.bd। দূরের কাছের নগর গাঁও, বুক পকেটে বুক শপ আছে, যেমন বই নিতে চাও সবার জন্য সারা দেশে pbs.com.bd, pbs.com.bd। জ্ঞানের জন্য পাঠ্য বই আর মনের জন্য মননশীল গল্প, নাটক, ভ্রমণ, কমিক্স, বইয়ে অ্যাডভেঞ্চারের ফিল, সবার জন্য সারা দেশে pbs.com.bd। দেশ বিদেশি প্রকাশনীর এক ক্লিকেই বই রেডি, সবার জন্য সারা দেশে pbs.com.bd, সবার জন্য সারা দেশে pbs.com.bd, pbs.com.bd। এক ক্লিকেই বই রেডি, pbs.com.bd। প্রথমে নিয়াজ আপার কাছে জানতে চাই, অতীত থেকে অধুনা এই বইটাতে মূলত কি কি লেখা থাকছে? আমি একটু তার আগে একটু গাথার সম্বন্ধে একটু বলি। 2007 8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস। 20 জন নারী লেখক ধানমন্ডিতে এক জায়গাতে মিলিত হলাম, আর আমরা নিজেদের মধ্যে আলোচনা করলাম যে এরকম একটা সংগঠন প্রয়োজন আছে কি না। কয়েকজন বলল হ্যাঁ, কয়েকজন বলল না, এখন তো নারী পুরুষ সব সমান, আলাদা সংগঠনের প্রয়োজন নাই। যাই হোক, আমরা ঠিক করলাম। আর আরেকটা প্রশ্ন বা একটা প্রশ্ন ছিল যে লেখিকা সংঘ আছে অনেক বছর ধরে, আরেকটা নারী সংগঠন কেন দরকার? তখন আমরা ঠিক করলাম যে আমাদের সংগঠন গাথা একটু ভিন্ন, কারণ এটাতে যারা বাংলাতে লেখে আর যারা ইংরেজিতে লেখে, যে নারীরা বাংলাতে লেখে আর যে নারীরা ইংরেজিতে লেখে, এই গাথা হবে একটা মিলন ক্ষেত্র যেখানে উভয় স্থান থাকবে। তো এইভাবে আমাদের যাত্রা শুরু হলো। কোভিডের সময় আমরা বিভিন্ন রকমের অনুষ্ঠান করতাম, ওটার সম্বন্ধে এখন বলবো না, আমি বইয়ের সম্বন্ধে বলবো, অতীত থেকে অধুনা। এই বইটার কথা, ঠিক এই বইয়ের কথা আমার মাথাতে ছিল না, কিন্তু 1993 সনে সুসি থারু আর কে ললিতা একটা বিখ্যাত 2 খণ্ডের একটা বই বের করেছিল ইন্ডিয়া থেকে, উইমেন রাইটিং ইন ইন্ডিয়া ফ্রম 600 BC টু দ্য প্রেজেন্ট। ওটা আমার মাথাতে ছিল। কোভিডের সময় আমাদের নিয়মিত মিটিং হতে পারতো না, তখন আমরা ঠিক করলাম আমরা কি করতে পারি। তখনই আমাদের সবার জুমে মিটিং হতো, আমরা আলোচনা করলাম, ভাবলাম কি একটা এরকম বই করা উচিত যেখানে নারীদের জীবনী এবং তাদের লেখা থেকে ছোট একটা অংশ অন্তর্ভুক্ত করা হবে। অনেক রকমের বই আছে যেখানে নারীদের জীবনী, নারী লেখকের জীবনী আছে, তাদের লেখা আছে,
কিন্তু এক জায়গাতে এরকম নেই। তো আমরা ঠিক করলাম যে এরকম একটা প্রয়োজন আছে। জ্যাকির ধারণা ছিল কি আমরা অতীত থেকে আরম্ভ করব, সত্যি অতীত থেকে আরম্ভ করব। আর জ্যাকি অনেক লেখাপড়া করেছে এই বিষয়ে, বক্তৃতা দিয়েছে, পেপারও দিয়েছে। চন্দ্রাবতী দিয়ে আরম্ভ করতে চেয়েছিল, কিন্তু আমরা বললাম কি দেখো, প্রথমে কোভিড, তারপরে আমরা একটু তাড়াতাড়ি করে একটা বই বের করতে চাই, তো আমরা একটু সীমিত রাখি। আমরা রোকেয়া সাখাওয়াত হোসেন দিয়ে আরম্ভ করে একদম নতুন যে নারী লেখক আছে, হয়তো তার গল্প কোনো পুরস্কার পেয়েছে বা শর্ট লিস্ট করা হয়েছে, তো আমরা 12 দশক রাখবো। এইভাবে আমরা এই বইটাতে 12 দশক 1900 থেকে 2023 পর্যন্ত আমরা লেখিকাদেরকে, যখন লেখিকা বলে না, লেখিকাদের আমরা এখানে অন্তর্ভুক্ত করেছি। আর আমরা 8 জন সম্পাদক আছি, এছাড়া 6 জন আরও লেখক আছে, সব গাথারই মেম্বার। আমার গাথার মেম্বার সব কিন্তু রাইটার, বিভিন্ন বড় মাপের আছে, কেউ একদম নতুন আরম্ভ করেছে, কিন্তু সবই রাইটার। তো আমরা এই 14 জন মিলে এই বইটাকে তৈরি করলাম। তো এটা একটা যৌথ প্রচেষ্টা। আর আমাদের যে 8 জন সম্পাদক আছে, এখানে 4 জন বাংলাতে লেখে আর 4 জন ইংরেজিতে লেখে। কারণ যেটা আমি বলেছিলাম, গাথার বৈশিষ্ট্যই হচ্ছে এখানে যারা বাংলাতে লেখে আর যারা ইংরেজিতে লেখে তারা এক প্ল্যাটফর্মে মিলিত হবে। পাঞ্জেরি থেকে বই প্রকাশের পেছনে কারণটা জানতে চাই। বহুত বছর ধরে আমি ইউপিএল এর সঙ্গে কাজ করেছি, কিন্তু ইউপিএল খুব ব্যস্ত থাকে। কয়েক বছর আগে পাঞ্জেরির নাম শুনেছিলাম, কারণ আমার একটা ছাত্র ওখানে কপি এডিটর ছিল, আর সে আমাকে অনেকবার আর খুব ভালো কপি এডিটর ছিল। মাঝে মাঝে আমার প্রুফ সে দেখতো আর খুঁটিয়ে খুঁটিয়ে ভুলগুলো বের করতো। আমি বললাম, তুমি কিভাবে এটা করতে পারো? বলে, আমি পাঞ্জেরিতে কাজ করি। তো পাঞ্জেরির নাম হয়তো 20 বছর আগে আমি শুনেছি, কিন্তু আমি কখনো ভাবিনি কি পাঞ্জেরির কাছে যাব। তারপরে কয়েক বছর আগে পাঞ্জেরি কিন্তু বইমেলাতে তার স্টলের জন্যে অ্যাওয়ার্ড পেয়েছিল, পুরস্কৃত হয়েছিল। তো পাঞ্জেরির আমার নামটা মনে ছিল। তো আমি পাঞ্জেরির সঙ্গে আমার যে ছাত্র ছিল ওকে জিজ্ঞেস করলাম কার সঙ্গে আলাপ করব। তো সে আমাকে লিটু খানের নাম দিল। বললাম ঠিক আছে। তখন লিটুর সঙ্গে আমি আলাপ করলাম, আমি জিজ্ঞেস করলাম যে এরকম আমার একটা পাণ্ডুলিপি আছে, পাঞ্জেরি কি করবে কিনা। তখন লিটু বললো, হ্যাঁ আমরা দেখবো, আমাদের একটা পদ্ধতি আছে, আমরা দেখবো, প্রসেস আছে। তখন প্রথমবার আমি পাঞ্জেরির কাছে গেলাম, ওদের অফিসে গেলাম, আর আমি দেখলাম কি ওরা ভীষণ প্রফেশনাল, ওদের অফিস সত্যি প্রফেশনাল। তো ওটা দেখে আমার কাছে খুব ভালো লাগলো যে একটা খুব প্রফেশনাল পাবলিশার আছে। ওরা বেশিরভাগ তো আগে তো গাইড বুকই করতো, কিন্তু কয়েক বছর আগে থেকে তারা একটু ডাইভার্সিফাই করেছে। যেমন তখন ডিজি মোহাম্মদ নুরুল হুদা বাংলা একাডেমির ডিজি ছিলেন, ওনার বই করেছে, হারুন রশিদের বই করেছে। বইগুলো দেখে বইগুলো খুব ভালো, কিন্তু প্রোডাকশনটা খুব ভালো, খুবই ভালো প্রোডাকশন। তখন আমার নিজের বই আমি ওখানে করলাম। তারপরে যখন এই বইটার তৈরি হয়ে গেল, তখন আমি পাঞ্জেরিকে জিজ্ঞেস করলাম যে ওরা এই বই করতে ইচ্ছুক কিনা। তখনই বলেছিল, যখন আমি প্রথম বই করেছিলাম তখনই বলেছিল পরে যদি কিছু করতে চান আমাদের কাছে আসবেন। তখন আমি আবার ওদেরকে অ্যাপ্রোচ করলাম, ওরা বলল হ্যাঁ। তখন বইটা নিল, পাণ্ডুলিপি নিল, দেখলো, তারপরে বলল কি না আমরা করতে চাই, অবশ্যই করতে চাই, এটা ভালো বই হবে। তো আমি খুবই খুশি হলাম যে পাঞ্জেরি এটা করেছে, আর খুব সুন্দর একটা বই পড়ে। কারণ জিনিস হচ্ছে
মানুষ মনে করে কি বইটা লিখলাম হয়ে গেল দিয়ে দিলাম, তা তো হয় না। এটা হচ্ছে একটা জিনিস। এখন হ্যাঁ, আমরা অনেক সময় আমাদেরকে বই ফ্রি দিতে হয় মানুষদেরকে, কিন্তু এটা একটা পণ্য। তো জিনিসটা যদি ভালো না লাগে মানুষ তো কিনবে না। তো পাঞ্জেরির প্রোডাকশনটা কিন্তু খুবই ভালো। আর আমি দেখলাম কি ওদের সঙ্গে কাজ করা খুবই ভালো লাগলো, কারণ যেমন এই যে প্রচ্ছদটা ওরা নিজেই তৈরি করে। অনেক সময় আমি বই করেছি, আমাকে প্রচ্ছদটা তৈরি করে তারপরে দিতে হয়েছে। ওরা কিন্তু প্রচ্ছদটা যেটা আমরা চেয়েছিলাম প্রচ্ছদের মধ্যে চলে আসছে। যেমন একটা আগেকার নারী আর একটা আধুনিক নারী। আগেকার নারী বোঝা যাচ্ছে কে, কিন্তু আধুনিক নারী একটা কাল্পনিক নারী, কিন্তু এটা প্রচ্ছদের মধ্যে চলে আসলো। তো আমার কাছে মনে হয় কি ওরা খুবই ভালো কাজ করেছে, আর আমি আশা করি যে পাঞ্জেরি আরো ভবিষ্যতে আরো ভালো করবে। কোভিডের সময় আপনাদের লেখালেখি যাত্রাটা শুরু হয়েছিল এই বইটা নিয়ে, কতদিন সময় লাগলো পুরো বইটা লেখা শেষ করতে? আমাদের 3 বছর লাগলো। 3 বছর লাগলো, কারণ যখন কোভিড হলো, আগে তো আমরা নিয়মিত প্রত্যেক মাসে মিট করতাম। কোভিডের সময় আমাদের জুম মিটিং হতো, কিন্তু কোভিডের সময় আমার জানি না কেন মনে হলো সবার বোধহয় একই কিছু করতে হবে শুধু। কারণ জুমে যেমন পয়লা ফাল্গুন ওরকম হয় না, পয়লা বৈশাখ ওরকম হয় না, তো একটা অন্য কিছু করা যেতে পারে। তখনই আমরা ঠিক করলাম যে এইটা অনেক দিন ধরে ভাবছিলাম করব, এখন আমরা আরম্ভ করি। তো আমরা কোভিডের সময় আরম্ভ করলাম, আর কোভিডের তো 2 বছর 3 বছর ছিল, আর শেষ করলাম আমাদের পাণ্ডুলিপিটা তৈরি হলো 2023 সালে। তারপরে পাঞ্জেরির কাছে গেলাম, তখন পাঞ্জেরি বলল কে বইমেলার জন্য তো অনেক দেরি হয়ে গেল। আমি বললাম কি না, আমরা বইমেলা ধরতে চাচ্ছি না, যখন তৈরি হবে তখন তৈরি হবে, আমাদের কোনো আপত্তি নাই। তো গত বছর নভেম্বর মাসে আমাদের এই বইয়ের একটা খুব সুন্দরভাবে একটা বুক লঞ্চ হলো EMK সেন্টারে। তো ওখানে আমাদের যারা লেখক ছিল আর ওরা আসলো, যাদের উপরে লেখা হয়েছিল তারা আসলো। তো আমার কাছে মনে হলো খুব সুন্দরভাবে একটা অনুষ্ঠান। তো মানে 4 বছর তো লাগে একটা বই করতে গেলে সুন্দরভাবে, কারণ এটা লেখা হলো, তারপরে এটা এডিট করা হলো, তারপরে আবার কারেক্ট করা ঠিক করা হলো, আবার এডিট করা হলো। এটা গুছাতে গুছাতে 3 বছর আমাদের লেগে গেল। জ্যাকি আপনার কাছে জানতে চাই যে এই বইটা করার সময় তথ্য উপাত্তগুলো কিভাবে আসলে সংগ্রহ করেছেন? অনেক ধন্যবাদ প্রশ্নটা করার জন্য। আসলে আমরা যখন কাজটা শুরু করি আমাদের তো আরো অনেক বেশি 100-র উপরে লেখকের নাম আমরা করেছিলাম, তালিকা করেছিলাম। তারপর সেটা দেখা গেল যে সবার বই নেই বা কারো সম্পর্কে তথ্য উপাত্ত সংগ্রহ করা কঠিন, তখন ওগুলো আমরা কমিয়ে নিয়ে এসে এই যে 65 জনে আমরা আসলাম। তো তারপরে আমরা যে কজন ছিলাম এডিটর, আমরা ছিলাম 8 জন এবং আরো 6 জন লেখক। আমরা সবাই ভাগ করে নিলাম, যেমন এক একজন 5 জন, 8 জন, কেউ 6 জন করেছে, এরকম করে নিলাম। যখন তখন আমাদের কাছে ইন্ডিভিজুয়ালি আমরা যাদের যাদের উপরে কাজ করছি তাদের তথ্য সংগ্রহ করার জন্য বাংলা একাডেমি বলেন বা পার্সোনাল কালেকশন যারা বন্ধু বান্ধব আছে তাদের কাছে যখন দেখলাম যে অনেকেরই বই আউট অফ প্রিন্ট বা পাওয়া যাচ্ছে না, তো তখন আমাদের যেটা করতে হলো খুঁজে খুঁজে বের করতে হলো যে কারটা পাওয়া যায়। তো যাদের কাছে ছিল, যেমন একটা একজন মেয়ের কাছে হয়তো একটাই কপি আছে তার মায়ের বইয়ের, তো যখন আমি চাইছি তখন তারা বলছেন তুমি কি আমাকে বইটা ফেরত দেবে। সেই কথাটা, সেই আশ্বস্তটা তাকে করে যে হ্যাঁ বইটা আপনি ফেরত পাবেন, সেভাবে আমাদেরকে কালেক্ট করতে হয়েছে। আর কিছু রাইটার আছেন যাদের বই হয়তো ছিলই না, তারা হয়তো লিখেছেন ভবিষ্যতে কখনো পাবলিশ করবেন সেইভাবে, সেখান থেকেও আমাদের এভাবে কালেক্ট করতে হয়েছে। সেই বইটার থেকেও আমরা অংশ বিশেষ নিয়ে আমাদের এই বই তুলেছি। আমরা তো অনেক আগের রাইটার এবং নতুন রাইটার সবাইকেই কিছুটা চেষ্টা করেছি সন্নিবেশ করতে, তো আমাদের এটা একটু ডিফিকাল্ট ছিল আর কি এই কালেকশন করাটা। যেমনটা বলছিলেন যে তথ্য পেতে অনেক বেশি কঠিন হয়ে যাচ্ছিল, তার পরবর্তীতে আসলে কিভাবে সবকিছু কালেক্ট করা হলো? বিভিন্নভাবেই আমরা এটা সংগ্রহ করার চেষ্টা করেছি। যেমন বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সেটা তো ছিলই, এবং লেখক যারা তাদের
ফ্যামিলি মেম্বারদের সাথে যোগাযোগ করা, সেটা একটা বিষয় ছিল। এবং আমাদের নিয়াজ আপার কথা আমি বলতে পারি, যেমন উনি একটা ফেসবুক পোস্ট দিয়েছিলেন যে আমি এই লেখকের কারো কাছে কোনো বই বা কোনো কপি আছে কিনা এই অমুক বইয়ের। তো তখন হয়তো ফেসবুক থেকে কেউ একজন যার কাছে ইনফরমেশনটা ছিল সে তাকে যোগাযোগ করেছেন এবং সেইভাবে আমরা তার ইনফরমেশনটা পেয়েছি। এভাবে বিভিন্নভাবে আমাদের করতে হয়েছে আর কি কাজ। এতগুলো লেখক একসাথে মিলে কাজ করা, এই টিম ওয়ার্কটা আসলে কিভাবে হয়েছিল? যেমন এই বইটার নাম অতীত থেকে অধুনা। আমরা যারা কাজ করেছি তারা কেউ অতীত হয়ে যায়নি, কিন্তু বয়সে কিন্তু আমরা নানান বয়সী এখানে আছি। অনেক সিনিয়র আছেন, আবার অনেক জুনিয়রও এখানে আছেন। কাজে আমরা যারা অতীতকাল থেকে লিখতে শুরু করেছি এবং অধুনাকালেও লিখছি, এরকম কয়েকজনকে নিয়ে এই কাজটি করেছেন। এবং আমাদের যিনি অভিভাবক, আমাদের প্রধান সম্পাদক বলি বা আমাদের সম্পাদনা পরিষদের সভাপতি বলি, নিয়াজ জামান আপা, তিনি খুবই একজন অভিজ্ঞ মানুষ। তিনি বহু বই লিখেছেন, সম্পাদনা করেছেন এবং এই কাজে অত্যন্ত অভিজ্ঞ। আমরা প্রতি মুহূর্তে তার কাছ থেকে শিখেছি। তো এই যে আমরা 8 জন সম্পাদনা পরিষদের 8 জন সদস্য মিলে বসে কাজ করতাম, সেই কাজটা ছিল এটা কষ্টকর কাজ, খুব নিখুঁতভাবে বারবার করে দেখা, আবার খুব আনন্দদায়ক কাজও। কারণ সবাই মিলে একসাথে এক একজনের অভিজ্ঞতা আরেকজনের মধ্যে সঞ্চারিত হচ্ছে, আরেকজনের অভিজ্ঞতা আরেকজন গ্রহণ করছে এবং সব কিছুকে গাইড করছেন আমাদের নিয়াজ আপা। তো এটা এই ব্যাপারটা খুব আনন্দদায়ক ছিল। তো এখানে আমরা 65 জন লেখককে নিয়েছি, নারী লেখক। তো এদের মধ্যে থেকে কেউ কেউ, এটি তো প্রথম আপনারা আগে শুনেছেন যে আমরা কিভাবে এই কাজটিতে ধীরে ধীরে এগোলাম। আমাদের প্রথমে কিন্তু স্বপ্ন অনেক বড় ছিল যে একেবারে 200 বছরের নারী লেখকদের আমরা এখানে নিয়ে আসবো, এবং এটার ফরম্যাট বারবার চেঞ্জ হয়েছে। আমরা ভেবেছিলাম যে বাংলা ভাষার নারী লেখক, তাতে করে দেখা যায় যে বাংলাদেশ এবং ভারত, মানে অবিভক্ত যে ভারত, সেখানে তো পশ্চিমবঙ্গে অনেক বাংলা ভাষার লেখা লিখেছেন এবং দেশের বাইরে, আমাদের ভারতীয় উপমহাদেশের বাইরেও অনেকে বাংলা ভাষায় লেখেন। কাজে সেটাকে আবার সংক্ষিপ্ত করে আনা হলো যে না, তাহলে অনেক বড় ভলিউম হয়ে যাবে, অনেক বড় এই লেখাটি শেষ করতে আমাদের বহু সময় লেগে যাবে। তারপরে আনা হলো বাংলাদেশের। তো বাংলাদেশ আমরা যে সময়টাকেও কমিয়ে এনেছি, আপনারা শুনেছেন, যেখানে আমরা 12 দশক 120 বছরের যে নারী লেখক তাদের মধ্য থেকে 65 জনকে নিয়েছি। এবং সেখানেও পরে ভাষার ব্যাপার হলো যে কেউ কেউ ইংরেজিতে লেখেন, কেউ কেউ বাংলাতে লেখেন। তো সেগুলোকেও একটা নির্দিষ্ট আইডিয়ার মধ্যে নিয়ে আসা হলো এবং তাদেরকে আমরা গ্রহণ করলাম। ফলে এই 65 জন লেখককে নিয়ে আমরা যখন কাজ করেছি, যে প্রসঙ্গটি মেনেছিলাম যে এটি কিন্তু প্রথমে ফাইনাল যখন লিস্ট হলো তখন আমাদের নিয়াজ আপা বলেছেন যে কে কাকে নিয়ে লিখতে চাও। এটি কিন্তু তিনি এই সুযোগটা আমাদেরকে দিয়েছেন স্বাধীনভাবে। এই যে এখন আমরা যে বইটা পাচ্ছি, একটা জিনিস তৈরি হয়ে গেলে কিন্তু বোঝা যায় না যে এর পেছনে কত শ্রম আছে, কত কাজ আছে, এর ভিতরে কত চিন্তা ফসল। এটা কিন্তু একবারে দেখে বোঝা যায় না, কিন্তু যারা এটার সাথে কাজে যুক্ত থাকেন তারা শুধু জানেন। আমরা এই কাজটি করেছি সমন্বিতভাবে কাজ করার একটা বিশেষ আনন্দ আছে, আবার সার্থকতাও আছে, একা হলে যেটি হয় না। এই বইতে আপনি মূলত কাদের নিয়ে লিখেছেন? হ্যাঁ, আমি 3 জনকে নিয়ে লিখেছি, কারণ আমি অনেক ব্যস্ত জীবন আমার, বেশি জনকে নিয়ে লেখার সময় পাইনি। আমার যাদেরকে নিয়ে লিখেছি তারা হচ্ছেন জাহানারা নওশিন, উনি মূলত কথা সাহিত্যিক, আর আফরোজা পারভিন, তিনিও প্রধানত কথা সাহিত্যিক, আরেকজন হচ্ছে রুবি রহমান, তিনি কবি। এই 3 জনকে নিয়ে আমি লিখেছি। তো এদের মধ্যে 3 জনই আমি যখন লিখতে শুরু করেছি তখন 3 জনই কিন্তু জীবিত। এর মধ্যে সবচেয়ে বেশি বর্ষিয়ান হচ্ছেন জাহানারা নওশিন। তো তাকে নিয়ে লিখছি এবং লিখেছি, লেখা শেষ করেছি। কিন্তু আমাদের বইটি প্রকাশিত হওয়ার কিছুদিন আগে তিনি প্রয়াত হয়েছেন। তো তখন যে পরিচিতি, আমাদের ফরম্যাটটা ছিল এমন যে লেখক সম্পর্কে পরিচয়, তার জীবন সম্পর্কে কথা, তারপরে হচ্ছে তিনি কেমন লেখেন, তার লেখা নিয়ে একটা অ্যানালিসিস, তারপরে হচ্ছে সেই অ্যানালিসিসের পরে তার লেখা থেকে একটা নির্বাচিত অংশ দেওয়া। এটা হচ্ছে আমাদের বইয়ের ফরম্যাট। এখানে সবগুলি এভাবে পাবেন।
তো আমার খুব এটা একটা কষ্টের একটা স্মৃতি বলতে পারেন, যে এই বইটি নিয়ে যে আনন্দ আছে, কষ্টটাও কোথায় আছে। কষ্টটা হচ্ছে যে এই বইটি প্রকাশের কিছুদিন আগে জাহানারা নওশীন প্রয়াত হলেন, এবং তখন আমাকে আবার নিয়াজ আপা বললেন যে উনি তখন প্রয়াত হয়ে গিয়েছেন। আমাদের তো প্রত্যেকেরই যারা আগে প্রয়াত হয়েছেন তাদের জন্মগ্রহণ করেছেন এত তারিখে এত সনে, আবার মৃত্যুর তারিখও দেওয়া আছে, কিন্তু তার ক্ষেত্রে তো ছিল না। তখন আমাকে আবার একটা নোট পাঠাতে হলো যে এই লেখাটি আমরা যখন শুরু করেছি এতদিন আগে, তখন তিনি জীবিত ছিলেন, কিন্তু ইতিমধ্যে তিনি এত তারিখে প্রয়াত হয়েছেন। কাজে এটা সম্পাদকীয় নোট আকারে বইটির মধ্যে আছে, আপনারা দেখতে পাবেন। তো এই যে একজন লেখক সম্পর্কে লিখতে শুরু করলাম, তার মধ্যে উনি চলে গেলেন, এটি খুব খারাপ লেগেছে। আর জাহানারা নওশীন আপার সাথে আমার অনেক ভালো সম্পর্ক ছিল, বন্ধুত্ব ছিল। এটি একটা কষ্টের স্মৃতি। আফরোজা পারভিন সম্পর্কে লিখেছি, তিনি এখনো আছেন, বাকি দুজনে আছেন। তিনি অনেক বহুমাত্রিক লেখক, অনেক রকম লেখা লেখেন। তো তার মূলত এখানে তার গল্প, শ্রেষ্ঠ গল্প থেকে একটা বই থেকে আমি একটা গল্প এখানে নির্বাচন করেছি, এবং সেই স্বাধীনতাটা লেখক আমাকে দিয়েছিলেন। কারণ তিনি যেহেতু এখনো আমাদের মাঝে আছেন, তাকে জিজ্ঞেস করেছিলাম যে আপনার কোন গল্পটা আমরা নিব। তিনি বলেছেন যে তোমার যেটা পছন্দ সেটা তুমি নিয়ে নাও। তা আমি তার অনেকগুলো গল্প পড়ে সেখান থেকে একটা গল্প আমি এখানে বাছাই করেছি। আর রুবি রহমান তিনি খুবই স্বনামধন্য একজন কবি আমাদের দেশে, এখনো তিনি আছেন আমাদের মাঝে, কিন্তু তার লেখার পরিমাণ খুবই কম, যদিও তিনি অনেক রকম পুরস্কার পেয়েছেন। কারণ লেখার পরিমাণ বা সংখ্যা বা আয়তন দিয়ে লেখককে বিচার করা যায় না। অনেক লেখা লিখেও হয়তো কারো তিনি ভালো লেখক নাও হতে পারেন, আবার অনেক কম লিখেও একজন অনেক উন্নত লেখক হতে পারেন। রুবি রহমান হচ্ছেন তাদের মধ্যে একজন। তো তার কবিতা থেকে আমি যে এখানে দুটো কবিতা আমি গ্রহণ করেছি, তো সেটি বাছাই করতেও আমার খুব কিন্তু কষ্ট হয়েছে যে কোনটা নেব, কারণ তার সব কবিতাই এত ভালো। তিনি জীবন, মনস্তত্ত্ব, সমাজ ব্যবস্থা, যারা নাকি সমাজে যারা নির্যাতিত নিপীড়িত তাদের দিকে তার দৃষ্টি, আমাদের মহান মুক্তিযুদ্ধ, আমাদের ভাষা, এই সমস্ত কিছুই তার কবিতার মধ্যে আছে, এবং সেগুলোকে তিনি তার একটা নিজস্ব পদ্ধতিতে পরিবেশন করেছেন। সেজন্য তার লেখা নির্বাচন করতেও আমার একটু চিন্তা করতে হয়েছে। তো এইভাবে আমি তিনজনকে নিয়ে লিখেছি, এবং আমার বিশ্বাস যে পাঠকরা যখন এই বইটি হাতে নেবেন, শুধু আমি যে তিনজনের উপর লিখেছি সেই তিনজন নন, আমাদের যারা লিখেছেন এখানে 14 জন, তাদের প্রত্যেকের কাছ থেকেই এরকম করে প্রত্যেক লেখক সম্পর্কে জানতে পারবেন। এবার রাজিয়া আপার কাছে জানতে চাই, আপনি মূলত কাদেরকে নিয়ে লিখেছেন? আমি 5 জনের উপরে লিখেছি। ফিরদৌসী প্রিয়ভাষিনী, সেলিনা হোসেন, বেগজাদি মাহমুদা নাসির এবং সুফিয়া কামাল, 5 জনের উপরে। আর আমি এনাদেরকে করলাম, সিলেক্ট করলাম, যেহেতু আমি 1-2 জনের সাথে আমার আছে, আই নো দেম ওয়েল। যেমন কি প্রিয়ভাষিনী, ফিরদৌসী প্রিয়ভাষিনী, ওনাকে একসময় আমি ইন্টারভিউ করেছিলাম অন্য কোনো একটা কারণে, এবং উনি একজন আর্টিস্ট, আমিও একটু পেন্টিং করি, তো আমার ওই হিসাবে আমার খুব অ্যাট্রাকশন ছিল কি দেখি উনি ওনার পুরো জীবনটা, ওনার মেমোয়ারটা যেন আমি আইডিয়া করতে পারি। সো জাহানারা ইমাম এবং ফিরদৌসী প্রিয়ভাষিনী দুইজনই মেমোয়ার লিখেছেন, এবং দুইজনই লিখেছেন লিবারেশন ওয়ারের উপরে, কিন্তু একটু ভিন্ন টাইপ অফ। তো ওদের পড়াতে, জীবনীটা পড়াতে আমি খুবই জানতে চাইলাম। যেমন কি জাহানারা ইমাম, উনার এটা একটু ফরম্যাটটা ডিফারেন্ট, ডায়েরি ফরম্যাটে আছে, এবং উনি লিখেছেন খুব অর্গানাইজডভাবে। আর উনি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেনি, কিন্তু ওনার ছেলে গেল, ওনার হাজব্যান্ড গেলেন, তো ওই হিসাবে আমরা ওনার পার্সপেক্টিভটা জানতে পাচ্ছি। আর ফিরদৌসী প্রিয়ভাষিনী, উনি কিন্তু যেহেতু উনি ওখানে শি ওয়াজ ইনভলভ, শি ওয়াজ এ ভিকটিম, তো ওনার লেখাতে আমরা খুব পার্সোনাল একটা টাচ পাচ্ছি, কিন্তু ফরম্যাটটা ওনারটা একটু ডিফারেন্ট। ওনারটা একটু এত বেশি অর্গানাইজ না, উনি একটু যেইভাবে আসতো সেভাবে উনি লিখে গেলেন,
অনেক রকমের তথ্য আমরা পাচ্ছি, জাস্ট পার্সোনাল। কিন্তু এই দুইজন আমাকে বেশি অ্যাট্রাক্ট করেছে বিকজ উইমেন মেমোয়ার নিয়ে মহিলারা লিখছেন, এটা একটা ডিফারেন্ট পার্সপেক্টিভ আসে। যেমন কি একদিকে লিখছেন বাসায় কি পাক হবে, বাজার থেকে কি আসবে, কাজে মহিলা কি করেছে, আবার অন্যদিকে বোঝা যাচ্ছে বাইরে প্রসেশনে কি এফেক্ট হচ্ছে, কে কাকে পাওয়া যাচ্ছে না। সো হিস্টোরিক্যাল বোথ অফ দেম আমার মনে হয় হিস্টোরিক্যাল ডকুমেন্টেশন আমাদেরকে অনেক কিছু তথ্য আমরা পাচ্ছি ওখান থেকে। আর আর লেখার স্টাইলও খুবই ইন্টারেস্টিং, দুইজনের দুই রকম, বাট খুবই ইন্টারেস্টিং। তো এই হলো মানে আমি যাদেরকে চুজ করেছি এনারাই। দেশ এবং বিদেশে যারা লেখালেখি করে তাদের লেখার মাঝে আসলে কেমন পার্থক্য দেখতে পান? হ্যাঁ, পার্থক্য আমি প্রচুর পার্থক্য দেখতে পাচ্ছি। ওয়েস্টার্ন রাইটিংটা মোর ডিরেক্ট, যে প্লট যখন দেয় আমি ধারণা করতে পারি, যেহেতু আমার লেখাপড়াও বাইরে হয়েছে, যে প্লটটা কীভাবে যাবে, খুব একটা মানে ডিরেক্ট প্লট আসে। আর আমাদের লেখার ভিতরে যেটা আছে এটা মোর সিক্লিক্যাল, এটা ঘুরে ঘুরে আসে, সেম জিনিস আবার রিপিটেশন হয়, ফ্ল্যাশব্যাক হয়, ফ্ল্যাশ ফরওয়ার্ড হয়। তো এইটা আমি শুরুতে আমার একটু হতো, সমস্যা হতো, আমি ভাবতাম কি এটা তো ঠিক হচ্ছে না, বাট পরে দেখলাম কি এইরকমই লেখা হয়, এবং শুধু নারীরা না, পুরুষরাও অনেকটা ওইরকমই লেখে। সো আমি এইটাই হলো মেইন ডিফারেন্স যেটা আমি দেখতে পাচ্ছি। এবার আফরোজা আপনার কাছে জানতে চাই, এই বইতে আপনি মূলত কাদের নিয়ে লিখেছেন? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ পাঞ্জেরিকে। অতীত থেকে অধুনা বইটিতে আমি 5 জন খুব স্বনামখ্যাত লেখককে নিয়ে আমি লিখেছি। ফজিলাতুন্নেসা, যিনি ফজিলাতুন্নেসা জোহা নামেও পরিচিত, কবি জাহানার আরজু, কথা সাহিত্যিক রাজিয়া মসজিদ, কথা সাহিত্যিক সাদেকা শফিউল্লাহ এবং শহীদ কবি মেহেরুন্নেসা। এই 5 জনকে আমার বেছে নেওয়ার কারণ হলো ফজিলাতুন্নেসা জোহা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির প্রথম মহিলা মুসলিম ছাত্রী, তিনি প্রথম স্নাতক, বুঝতে পেরেছেন, তিনি প্রথম অধ্যক্ষ, এবং তিনি প্রথম স্টেট স্কলারশিপ নিয়ে তিনি পিএইচডি করতে গিয়েছিলেন বিদেশে। নারী বলে তাকে ইউনিভার্সিটি স্কলারশিপ দেয় নাই, তিনি স্টেট স্কলারশিপ জোগাড় করে তিনি গিয়েছিলেন। আর উনি নারী মুক্তির জন্য এই পরিমাণ কাজ করেছেন, সওগাতে লিখেছেন, মুসলিমদের লিখেছেন, বিভিন্ন জায়গায় লিখেছেন, যেটা বলার নয়। আর একটা বিষয় হলো বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের সাথে তার জানাশোনা ছিল। সত্যি কথা বলতে কি, নজরুল তার প্রেমেই পড়েছিলেন। তো নজরুলের বিভিন্ন লেখায় ফজিলাতুন্নেসার কথা আছে, কবিতা, গানে। এই সব বিষয়গুলো এক করে আমি ফজিলাতুন্নেসাকে আমি মনে করেছি বর্তমান প্রজন্মে, আমাদের দেশের মানুষের, পরবর্তী প্রজন্মের এবং বাইরের লোকের, যেহেতু এটা আমরা ইংরেজি করছি, ফজিলাতুন্নেসা সম্পর্কে জানা উচিত। দ্বিতীয় হচ্ছে যে জাহানার আরজুকে আমি পছন্দ করার কারণ হলো জাহানার আরজুর লেখার ভার্সেটাইল লেখা। তিনি কবি, কিন্তু তিনি এত বিভিন্নভাবে মানে কবিতা লিখেছেন। তিনি মুক্ত গদ্যে লিখেছেন, তিনি ছন্দবদ্ধ কবিতা লিখেছেন, তিনি সনেট লিখেছেন, তিনি আপনাদের সব মেহেরের কথা তো মনে আছে, যে সব মেহেরের যে সেই মৃত্যু যারা সারা বাংলাদেশকে কাঁপিয়ে দিয়েছিল, সব মেহেরকে নিয়ে তিনি কবিতা লিখেছেন। সেই কবিতা নিয়ে শর্ট ফিল্ম হয়েছে। তো তিনি একজন কিন্তু বিচারপতির স্ত্রী, একজন উপরাষ্ট্রপতির স্ত্রী ছিলেন, কিন্তু তার লেখার মধ্যে মানুষের, মাটির গন্ধ আছে। নিজে একজন শিক্ষক ছিলেন, তাকে আমার মনে হয়েছে তুলে ধরা উচিত আরও। তিনি 21 পদক পেয়েছেন, কিন্তু আমি মনে করি তার আরও প্রচার হওয়া দরকার। এখনো জীবিত আছেন এবং এখনো লেখার সাথেই আছেন। আচ্ছা, সাদেকা শফিউল্লাহ আমার এলাকার মানুষ, যশোরের। ওনার হচ্ছে একটা অসম্ভব সংগ্রামী জীবন। বাবার চাকরি, বদলির চাকরি ছিল, একেবারে ছেলেবেলার থেকে স্ট্রাগল, নিয়মিতভাবে উনি লেখাপড়া করতে পারেন নাই, কিন্তু সারাটা জীবন উনি লেগে থেকেছেন, এবং লেগে থাকতে থাকতে একদিকে লেখা এবং একদিকে পড়াশোনা। অল্প বয়সে বিয়ে হয়েছে, সংসার করেছেন, বাচ্চা কাচ্চা মানুষ করেছেন, কিন্তু তার সাথে সাথে তিনি সাংবাদিকতার, এদেশে সাংবাদিকতার পথিকৃৎ সাদেকা শফিউল্লাহ। তারপর তিনি কি করছেন, তিনি শিশু একাডেমির পরিচালক ছিলেন। তিনি যেটা অর্থনৈতিক সম্পর্ক বিভাগ, এক্সটার্নাল রিসোর্সের ডিভিশন, সেখানে তিনি ডেপুটি সেক্রেটারি ছিলেন। আমি 89-এ সিভিল সার্ভিসে যোগদান করেছিলাম, তখনই আমি দেখেছি সিভিল সার্ভিস কি চ্যালেঞ্জ একজন নারীর জন্যে। তাহলে ওই সময়ে আপনি চিন্তা করে দেখেন যে একজন নারীর জন্য প্রশাসন
কি পরিমাণ চ্যালেঞ্জিং ছিল উনি করেছেন। উনি বস্তিবাসীদের জন্য কাজ করেছেন, উনি রিটায়ারমেন্টের পরে উনি কাজ করেছেন, উনি বাঁচতে শেখা নামে একটা সংগঠনের সাথে ছিলেন এবং উনি একটা বই লিখেছেন সকিনার আরতি নামে বস্তিবাসীদের নিয়ে, অসাধারণ। আমি মনে করেছি তার কোনো প্রচারই হয়নি। আচ্ছা, আর রাজিয়া মজিদকে নিয়ে কাজ করেছি। রাজিয়া মজিদ অসাধারণ, অসম্ভব রকমের তিনি মেধাবী ছাত্রী এবং তিনি সারা জীবন শিক্ষক ছিলেন। তারপর তিনি গার্লস গাইড আন্দোলনের সাথে জড়িত ছিলেন। তিনিও একজন অনেক বড় রাজনীতিবিদের স্ত্রী ছিলেন, কিন্তু তার চোখটা ছিল মাটির কাছে, মাটিলগ্ন মানুষ ছিলেন তিনি, রাজিয়া মজিদ। এবং তার লেখা সেই আমলের এত আধুনিক লেখা, এত প্রাঞ্জল এবং শুধু আধুনিক না, মনস্তাত্ত্বিক। এটা তিনি 21শে পদক পেয়েছেন। আমি মনে করি তার আরো অনেক প্রচার হওয়া দরকার ছিল, যার জন্য রাজিয়া মজিদকে আমি পছন্দ করছি। সবশেষ আপনার মেহেরুন্নেসা, শহীদ কবি মেহেরুন্নেসা, তার কথা আর কি বলবো। পশ্চিম বাংলা থেকে ঠক্কর খেতে খেতে দেশ বিভাগের পরে বাংলাদেশে এসেছিলেন। কোথায় কাজ করেন নাই, কয়লার দোকানের থেকে শুরু করে একেবারে সমাজের ভ্রুকুটি মানে উপেক্ষা করে সংসার বাঁচানোর জন্য বাংলা একাডেমিতে অনুলিখনের কাজ করেছেন, বিভিন্নভাবে ছদ্মনামে লিখেছেন। সেই মেয়েটি যখন বাংলাদেশে আসলো, বাংলাদেশে যখন শুরু হয়ে গেল ভাষা আন্দোলন, মেয়েটি গর্জে উঠলো, রানু আপা ছদ্মনামে লিখতে থাকলো। তারপরে বাংলা একাডেমিতে সে মানে যে সমস্ত কবিতা পড়তে শুরু করলো, সেগুলো এক একটা মানে আগুনের শিখা। পাকিস্তানের প্রজাতন্ত্র দিবসে কত বড় সাহস হলে একটা মেয়ে তাদের বাড়ির ছাদে সে বাংলাদেশের পতাকা উত্তোলন করলো। তার জনতা জেগেছে নামে একটা কবিতা তার মৃত্যুর মাত্র 3 দিন আগে প্রকাশ হয়েছিল। তো যেভাবে যে পৈশাচিকতায় পাকিস্তানিরা তাকে হত্যা করেছিল, সে কথা আমি এখানে বলতে চাই না, সেটা আপনারা শিউরে উঠবেন। শহীদ কবি মেহেরুন্নেসার ব্যাপারে কিচ্ছু হয় না এদেশে, একটা মাত্র ডাক টিকিট বেরিয়েছে। তিনি একমাত্র প্রথম এদেশের প্রথম শহীদ মহিলা কবি। অন্যদের জন্য রাস্তা হয়েছে, ঘাট হয়েছে, কত ইমারত হয়েছে, কত কিছু হয়েছে। তিনি একজন নারী, কত পদক পেয়েছে, তিনি একজন নারী, এজন্য তার জন্য কিছু হয় নাই। তো আমি মনে করেছি তার জন্য করলে এটা আমি আমার ছোট্ট একটা জায়গা থেকে, কৃতজ্ঞতার জায়গা থেকে, ঋণের জায়গা থেকে, দেশের একটা মেয়ে হিসেবে আমার মনে হয়েছে তার জন্য আমার কিছু করা দরকার, এটা আমি তাকে পছন্দ করেছি। এইভাবে আমাদের অন্যান্য যাদের নিয়ে লিখেছে, যেমন ধরেন দুই একটা বলি, রোমেনা আফাজ যে দস্যু মনোহর সিরিজ লিখেছে, তাকে বলা হয় প্রাচ্যের আগাথা ক্রিস্টি। এতগুলো সিনেমা হয়েছে রোমেনা আফাজের ইয়ে নিয়ে, কাহিনী নিয়ে, আপনারা কয়জন তার নাম জানেন? একালের মানুষ কয়জন তার নাম জানে? অথচ ভারতে যিনি প্রথম লিখেছিলেন এই সিরিজ, ডিটেকটিভ সিরিজ, প্রভাবতী দেবী সরস্বতী, তারা তাকে মাথায় করে রেখেছে। হালিমা খাতুন, তিনি শুধু লেখক না, তিনি একজন মুক্তিযোদ্ধাও, তাই না? জাহানার এই মামাপা বললেন একটু আগে, এরকম মাহমুদা খাতুন সিদ্দিকা, রবীন্দ্রনাথ তাকে স্বীকৃতি দিয়ে গেছেন। এরকম আমরা সমস্ত কি বলবো রত্নগুলোকে, 65টা রত্নকে আমরা তুলে আনতে চেষ্টা করছি। সেকালের লেখক যারা ছিলেন আর বর্তমানে যারা লিখছেন, তাদের লেখার মাঝে তফাৎটা কেমন দেখতে পান? তফাৎটা আসলে কি শোনেন, এটা হচ্ছে সেকালেকার বলে নয়, বিদেশ এদেশ বলে নয়, সময়ের সাথে সাথে সব পরিবর্তন হয়। আগে আমরা কাগজ কলমে লিখতাম, এখন আমরা ল্যাপটপে লিখি, তাই না? একটা সময় আমরা কল্পনাও করিনি। সেই কালের যে সমাজ বাস্তবতা, সেকালের সমাজ বাস্তবতার প্রতিফলন আমরা সেকালের লেখকদের লেখায় আমরা দেখতে পাই। আর একালের তার মধ্যে কিছু আপনার মানুষ আছেন যে যারা হচ্ছে অতীত দেখতে পান। যেমন আমরা যদি বেগম রোকেয়ার কথা বলি, বেগম রোকেয়া সেকালে বসে বায়োগ্যাসের কথা চিন্তা করেছিলেন, তিনি নারিস্তানে সেটা লিখে গেছিলেন। হ্যাঁ, তো কিন্তু এটা তো সবাই পারেননি। চারপাশের যে সমাজ, যে পরিপার্শ্ব, যে জীবন, যে স্ট্রাগল, যে সংগ্রাম, সেগুলো সেকালের লেখকদের লেখা এসেছে। একালের লেখকদের লেখা এসেছে একালের লেখায়। এখন আমরা একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগে প্রবেশ করে গেছি, কাজে স্বাভাবিকভাবেই একালের লেখায় কি আসছে? একালের লেখায় আমাদের জীবনের যে বেশি দ্বন্দ্ব, বিভিন্ন রকমের দ্বন্দ্ব, বিভিন্ন রকমের সংঘাত, বিভিন্ন রকমের কুরাজনীতি, বিভিন্ন রকমের কি বলবো যে অবিশ্বাস, এই জিনিসগুলো বেশি রকম আসছে। আগের কালে কি হতো, সামাজিক প্রেক্ষাপটটা বেশি ঘুরে ঘুরে আসতো,
সামাজিক প্রেক্ষাপট, প্রেম, ভালোবাসা, খুব বেশি হলে ঐতিহাসিক ব্যাপারগুলো আসতো। কিন্তু এখন বহুমাত্রিকতা, এখনকার লেখার মধ্যে বহুমাত্রিকতা আসছে। একটু আগে যেমন এখানে আপাকে প্রশ্ন করা হয়েছিল পশ্চিমার লেখক আর বর্তমান লেখকদের জন্য, তাই না? আমরা একটা বই করেছিলাম গাথার থেকে এলিস মুনরোর উপরে। উনি কানাডায় জন্মগ্রহণ করেছিলেন, নোবেল প্রাইজ পেয়েছেন। অন্টারিও একটা ছোট্ট জায়গা, সেই জায়গাটাতে ওনার সমস্ত লেখা কিন্তু অন্টারিওকে নিয়ে, বুঝতে পারছেন? অন্টারিওটাই হচ্ছে ওনার জগৎ। কিন্তু ওনার দেখার ব্যাপারটা আমি যদি মিলাই, আমি আশ্চর্য হয়ে দেখেছি, আমি যখন এলিস মুনরো পড়ছি আমি আশ্চর্য হয়ে দেখেছি যে আমি বাংলাদেশ আর বাংলাদেশি একজন রাইটারের সাথে এলিস মুনরোর আমি কোনো তফাৎ আমি খুঁজে পাইনি। বা আমি যখন টনি মরিসন পড়েছি, টনি মরিসন বা কি বলে গুড আর্ট পড়েছি, তখন সেই চৈনিক যে জীবন, চৈনিকদের যে কৃষি নির্ভর জীবন, সেই কৃষি নির্ভর জীবনের সাথে আজকের বাংলাদেশের 50 বছর আগে কৃষি নির্ভর জীবনে আমি কোনো তফাৎ খুঁজে পাইনি। আসল কথা হচ্ছে সময়ের বদলের সাথে সাথে লেখার বিষয়বস্তু, লেখকের মন মানসিকতা সমস্ত কিছু বদলায়, সমস্ত কিছু অগ্রসর হয় সময়ের সাথে সাথে। আজকে আমি যখন লিখি আমার একটা সায়েন্স ফিকশন আমার মাথায় আসে, এমন কিছু বিষয়বস্তু আমার মাথায় আসে যে বিষয়বস্তু 50 বছর আগে আমার কল্পনাতে কোনোদিন আসে নাই। বা আমি যখন একটা শিশু সাহিত্য করতে যাই, তখন সেই নিছক শিশু সাহিত্য এখন কিন্তু আইসক্রিম, রূপকথা বা সেই ভূতের গল্পের মধ্যে সীমাবদ্ধ থাকে না, এটার মধ্যে বিজ্ঞান চলে আসে। এটা সময় আমাদেরকে এনে দিয়েছে। পার্থক্যটা এই জায়গায়, এছাড়া আর কোনো কিছু মানুষের কোনো পার্থক্য নাই। পার্থক্য এটাই যে আমাদের সমাজের বদলের সাথে চারপাশ বদলে যাচ্ছে, চারপাশ বদলে যাচ্ছে বলেই লেখকের লেখার দৃষ্টিভঙ্গি, উপকরণ সবকিছুই বদলে যাচ্ছে। সৌদা আপার কাছে জানতে চাই যে অতীত থেকে অধুনা এই নামকরণটা কিভাবে হলো? নামটার পেছনে গল্প তেমন কিছু নাই। নিয়াজ আপা আমাদের বললেন যে আমরা তো এই বেগম রোকেয়ার থেকে শুরু করে বর্তমান কাল পর্যন্ত সব লেখককে আমরা নির্বাচন করছি, যে যাদেরকে আমরা পাচ্ছি। আমরা যে 100% বলবো যে আমরা সব মহিলা লেখকদের নিতে পেরেছি তা কিন্তু না। এর মধ্যে অনেকেই বাদ পড়ে গেছে যাদের আমরা তথ্য উপাত্ত পাইনি। তো যেহেতু এটা একদম অতীত থেকে শুরু হচ্ছে, বেগম রোকেয়ার থেকে এসছে একদম শেষ পর্যন্ত, এখন যারা লিখছে তাদেরকে নিয়ে যেহেতু হচ্ছে, তো সবাইকে আপা বললেন যে তোমরা একটা নাম চিন্তা করো, কি নাম দেওয়া যায়। তো অনেক রকম নাম এসছে। এর মধ্যে আমার হঠাৎ মাথায় আসলো যে ওটা তো অতীত থেকেই শুরু হচ্ছে গল্পটা, তো অতীত থেকে এবং বর্তমান হচ্ছে অধুনা, এখন যেটা হচ্ছে আর কি। তো ওইভাবে আমার মাথায় আসলো যে অতীত থেকে অধুনা। তা আপাকে আমি মেইল করলাম যে আমার মনে হয় এটা রাখা যেতে পারে। আপা সঙ্গে সঙ্গে এটা অ্যাকসেপ্ট করলেন এবং আমাদের যারা গাথার মেম্বার সবাই কিন্তু এটা মেনে নিল যে হ্যাঁ এটা খুব সুন্দর নাম হয়েছে। এবং আমার এক ছাত্র ফোন করে বলল, আপা যেহেতু এটা ফেসবুকে দিয়েছেন, অনেকেই কিন্তু জানে যে এরকম একটা বই বেরিয়েছে, তো সেইভাবে সে আমাকে বলল যে আপা এই নামটার মতো ওই যে কন্টেন্ট, যেটা কন্টেন্টের সঙ্গে এই নামটা এত চমৎকারভাবে মিলে গেছে, আমি খুব পছন্দ করেছি নামটা, এবং আপনি দিয়েছেন সেই জন্য আরো ভালো লাগছে আর কি। তো এইভাবে নাম তৈরি হয়েছে আর কি। সবাই দিয়েছিল কিন্তু আমারটা অ্যাকসেপ্টেড। বইটি প্রকাশের পর পাঠকের প্রতিক্রিয়া কেমন পেয়েছেন? পাঠকের প্রতিক্রিয়া তো পাঞ্জেরি বলবে আমাদেরকে, বই বিক্রি কেমন হচ্ছে, লোকজন কেমন নিচ্ছে, বা এটা নিয়ে সমালোচনা হচ্ছে কিনা, আলোচনা হচ্ছে কিনা। কিন্তু আমি একটা বলতে পারি, যেহেতু আমি নিজে শিক্ষক, সুতরাং আমার এক পিএইচডি ছাত্র, ও আমাকে ফোন করে বললো যে ওর স্ত্রী এই প্রসঙ্গগুলো নিয়ে কাজ করবে। তাই আমি বললাম ভালো কথা, তাহলে তোমার কাজ সহজ হয়ে গেল। বললো আপা অনেক সহজ হয়ে গেছে। যেমন এখানে যে সমস্ত লেখক, ও কিনেছে বইটা, বোঝা গেল যে এখানে যাদের লেখা আপনারা ইনক্লুড করেছেন তাদের মধ্যে অনেকের কোনো তথ্য উপাত্তই নাই, বই নাই বাজারে। তো এখন আমার স্ত্রীকে ওই বইগুলো খোঁজ করে কোথায় কোথায় বের করতে হতো, সেই কাজটা আপনারা করে দিয়েছেন। আপনারা কষ্ট করে জোগাড় করেছেন, আপনারা মোটামুটি এরকম একটা মানে সংবাদ দেওয়ার চেষ্টা করেছেন এই লেখক সম্পর্কে। তো সেইটা তার খুব কাজে আসবে। তো আমার শুনে খুব ভালো লাগলো যে একজন নয়, কারণ এখানে আমরা যখন গবেষণা করি তখন তো এখানে সব লেখক থাকবে তা নয়, কিছু থাকবে এখানে, আবার আরেকজন হয়তো আর কিছু নিয়ে করছে, একটা সময় নিয়ে করছে। তো ওইভাবে আমার ধারণা যে গবেষকদের অনেকেরই কাজে আসবে
এই বইটি, সেভাবে পাঞ্জেরি বলতে পারে যে তাহলে তো একটা হলো সাধারণ পাঠক যারা তারা, আর আরেকটা হলো যে গবেষণার কাজে আসবে। তা আমার এমনিতেও যেহেতু আমি শিক্ষক, আমার ছাত্রছাত্রী বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়ে আছে, তো ওরা মাঝে মাঝে ফোন করলে আমি প্রমোট করার চেষ্টা করি যে এই বইটা তোমাদের সেমিনারে থাকা দরকার। শুধুমাত্র যে গবেষণার কাজে তা নয়, আমাদের যারা বাংলা সাহিত্যের ছাত্র তাদেরও জানা দরকার যে ধারাবাহিকভাবে কোন মহিলারা কার পরে কি লিখেছিলেন, কেমন লিখেছিলেন। যেহেতু এই বইটাতে আমরা জানি যে লেখকের ছোট্ট একটা জীবনী থাকবে, আর তার সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে যে তার লেখার কোনো একটা সেরা অংশ আমরা মানে নির্বাচন করে সেটা ছাপিয়ে দিচ্ছি, তাহলে তার ওই ধারণাটা হয়ে যাচ্ছে। তো সেই জন্য আমার মনে হয় যে পাঠক সংখ্যা খারাপ হবে না। পাঞ্জেরি যেটা, আর পাঞ্জেরি নিজের অবস্থান থেকে সরে এসছে, পাঞ্জেরির আগে যে অবস্থান ছিল সেখান থেকে সরে এসে আজকাল সে অনেক ভালো বই করছে এবং অনেক ভালো লেখককে বই করছে। এবং নিয়াজ আপা যেটা বললেন যে দে আর ভেরি প্রফেশনাল, এই প্রফেশনালিজমটা ছাপার জগতে, মুদ্রণের জগতে খুব একটা পাওয়া যায় না। তো ওই দিক থেকে আমি বলবো যে এই বইটির প্রচারণা ভালোই হবে, যেহেতু তার হাতে নিলেই বইটা ভালো লাগবে। গেট আপ খুব সুন্দর, এবং এখানে আপা যেটা বলেছেন যে এই যে ছবি আছে, ওপরের ছবি আর নিচের ছবি, আমরা এই ছবি দেখে ধরতে পারি যে এটা কে আর এটা কে, কেমন। তো এই যে প্রসার, মানে প্রচার প্রসার এবং মানুষকে আকর্ষণ করার যে বিষয়গুলো, কেউ যদি মনোযোগ দিয়ে মলারটা দেখে তখন তার এমনিতেই ইচ্ছা হবে যে কিনি বইটা, দেখি না ভেতরে কি আছে। তো সেইভাবে আমি মনে করি যে পাঠক সংখ্যা ভালো হবে এবং গবেষকদের তো অবশ্যই কাজে আসবে। এবং আমি সব মানে আমার যেখানে যেখানে ছাত্র আছে আমি ওদেরকে বলেছি যে তোমাদের সেমিনারে বইটা অবশ্য পাঠ্য রাখো, সবার জানার জন্য। অতীত থেকে অধুনা এই বইটিকে আন্তর্জাতিকভাবে কোনোভাবে পরিবেশন করার কোনো পরিকল্পনা কি আপনাদের আছে? আমরা আসলে অতীত থেকে অধুনার ইংরেজি অনুবাদের কাজ শুরু করেছি। তো বাংলা বইটিতে গাথার মেম্বাররাই কাজ করেছে, ইংরেজি অনুবাদেও গাথার মেম্বাররাই আছে। সো ইংরেজি অনুবাদ করতে যে আমাদের মনে হয়েছে কি যে ইংরেজি বইয়ের আর বাংলা বইয়ের পাঠক কিন্তু এক না। তো সম্প্রতি এই বইটা বের হওয়ার পর একটা সিস্টার লাইব্রেরি গ্যাথি ইনস্টিটিউটের সাথে একটা সম্মিলিতভাবে একটা অনলাইন রিডিং প্রোগ্রাম করেছিল, যেখানে এই বইটা নিয়ে আমরা একটু আলোচনা করি এবং বইটা থেকে কিছু পড়ে শোনায়। তো আমরা তখন বুঝলাম যে এইটার ইংরেজি অনুবাদের কিন্তু অনেক বড় একটা চাহিদা আছে। তো আমরা যদি ইংরেজি অনুবাদটা করতে পারি তাহলে বিদেশি ইংরেজি ভাষাভাষীর পাঠক, যেটা বাংলাদেশ সহ, কারণ বাংলাদেশে কিন্তু এখন ইংরেজি মাধ্যমেরও প্রচুর ছাত্রছাত্রী আছে যারা বাংলা বই পড়াতে অত স্বচ্ছন্দ না। তো শুধু বাংলাদেশের ইংরেজি পাঠক না, আমরা এটা যদি গ্লোবাল অডিয়েন্স, বিদেশের ইংরেজি ভাষাভাষী পাঠকদের কাছে বইটা পাঠাতে পারি, যেখানে এটা 20 দশকের প্রথম থেকে এখনকার বর্তমান সময়ে নারী লেখকদের সম্পর্কে তারা যদি জানতে পারে, তো আমার মনে হয় এটা একটা অনেক বড় কাজ হবে। কারণ দেখুন, নারী লেখকরা সেই প্রথম থেকে এখন পর্যন্ত নারী লেখকদের সংগ্রাম কিন্তু আছে, ধরন বদলেছে, সময় বদলেছে, তো সংগ্রাম কিন্তু শেষ হয়নি। তো বাংলাদেশি বাঙালি লেখকদের এই যে জীবন, তাদের এই সংগ্রাম, এটা এত বৈচিত্র্যময়, এত তাদের কাজ এত সমৃদ্ধ, সেটা যদি আমরা ইংরেজি ভাষী পাঠকদের কাছে পৌঁছাতে পারি, তো আমার মনে হয় এটা অনেক বড় ব্যাপার হবে। যেহেতু কাজটা আমরা শুরু করেছি, আমরা আশাবাদী যে কাজটা খুব চমৎকারভাবে শেষ হবে এবং শেষ হলে এটা ইংরেজি আমরা অনেক বড় পাঠক সমাজ পাবো। আসসালামু আলাইকুম, আমার নাম নিয়াজ জামান। পাঞ্জেরি গাথার বই অতীত থেকে অধুনা প্রকাশ করেছে। ওটা পাঞ্জেরি প্যাভিলিয়নে বইমেলাতে পাওয়া যাবে। আপনাদের সবাইকে আমি আমন্ত্রণ করছি, অবশ্যই আপনারা আসবেন, মেলাটা উপভোগ করবেন আর আমাদের বইটা দেখে যাবেন। ধন্যবাদ। আজকের মতো বিদায় নিচ্ছি পাঞ্জেরি বইয়ের বৈঠক থেকে, পাওয়ার্ড বাই pbs.com.bd। দেশের যে কোনো প্রান্ত থেকে বই পেতে চাইলে ভিজিট করতে পারেন pbs.com.bd। ঘরে বসে দেশের যে কোনো প্রান্ত থেকে বই পেতে ভিজিট করুন pbs.com.bd।